আমার কোনো বিশেষ প্রতিভা নেই, আমি কেবল প্রবলভাবে কৌতূহলী। শুনলে মনে হতে পারে খুব সাধারণ কারো কথা, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন। কথাটি পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা একজন জিনিয়াসের। মানুষটার মেধা যত বিশাল ছিল, তিনি নিজেকে ঠিক ততটাই সাধারণ ভাবতেন। আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অ্যালবার্ট আইনস্টাইনের জীবনের এমন এক অভাবনীয় যাত্রায় ডুব দেব, যা শুধু বিজ্ঞান নয়, পাল্টে দিয়েছিল পুরো মানব ইতিহাসকেই। চলুন শুরু করা যাক। আজকের আয়োজনে আমরা মূলত এই কিংবদন্তির জীবনের কয়েকটি মূল অধ্যায় ছুঁয়ে যাব। তার সেই ভবঘুরে প্রারম্ভিক জীবন, ১৯০৫ সালের সেই অলৌকিক বছর, মহাকর্ষ নিয়ে যুগান্তকারী কাজ। এরপর ইউরোপের সেই অন্ধকার সময়, শান্তিবাদী আইনস্টাইনের ভেতরের দ্বন্দ্ব এবং সবশেষে তার জীবনের শেষ দিনগুলো। পর্ব ১, একজন যাযাবর জিনিয়াস আর তার শুরুর দিকের সংগ্রাম। শুরুতেই একটা মজার ব্যাপার বলি। যে মানুষটা পরে নিউটনের পদার্থবিজ্ঞানকে একেবারে নতুন করে লিখবেন, তিনি নিজেই কিনা একসময় মুখস্থ নির্ভর প্রথাগত স্কুল থেকে ঝরে পড়েছিলেন। মানে ভাবা যায়। তার জীবনের শুরুর দিকটা কিন্তু বেশ ছন্নছাড়া ছিল। ১৮৭৯ সালে জার্মানিতে জন্ম, এরপর খুব দ্রুত ইউরোপের এমাথা ওমাথা ঘুরে বেড়ানো, প্রথাগত পড়াশোনার সাথে মানিয়ে নিতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন তিনি। এমনকি একটা সময় তিনি রাষ্ট্রহীনও হয়ে পড়েন। জুরিখ পলিটেকনিকে ভর্তি হয়ে শেষমেশ স্থিত হন বার্ন শহরের একটা পেটেন্ট অফিসে। পর্ব ২, অলৌকিক বছর। পদার্থবিজ্ঞান বদলে দেয়া সেই ৪টি গবেষণাপত্র। এখন আমরা এমন একটা সময়ে প্রবেশ করছি যা সত্যি বলতে গায়ে কাঁটা দেওয়ার মতো। সালটা ১৯০৫, যাকে বলা হয় তার অ্যানাস মিরাবিলিস বা অলৌকিক বছর। সাধারণ একজন পেটেন্ট ক্লার্ক, বৈজ্ঞানিক দুনিয়ায় যাকে কেউ চিনতও না, তিনি প্রায় নিভৃতে বসে পৃথিবীর মোড় ঘুরিয়ে দেওয়া চারটি তত্ত্ব আবিষ্কার করে ফেললেন। অ্যানালেন ডের ফিজিক্স জার্নালে প্রকাশিত হল তার সেই বিখ্যাত ৪টি পেপার: ফটো ইলেকট্রিক ইফেক্ট, ব্রাউনিয়ান মোশন, বিশেষ আপেক্ষিকতা এবং ভর শক্তি সমতা। মাত্র ১ বছরের মধ্যে এত বিশাল আর নজিবিহীন একাডেমিক কাজ এর আগে মানব ইতিহাসে কেউ কখনো দেখেনি। শুরুতেই আসে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। জিনিসটা আসলে কি? খুব সহজে বললে, আলোর কণা কোনো তলে আঘাত করলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, আজ আমরা শপিং মল বা অফিসে গেলে যে স্বয়ংক্রিয় দরজাগুলো আমাদের সামনে নিজে থেকেই খুলে যায়, তার পেছনে কিন্তু ঠিক এই তত্ত্বটিই কাজ করছে। এরপর আসে ব্রাউনিয়ান মোশন। পানিতে ভেসে থাকা পরাগরেণুর এলোমেলো গতি মাপার মাধ্যমে আইনস্টাইন মানবজাতিকে সেই চূড়ান্ত প্রমাণটি এনে দিলেন। হ্যাঁ, পরমাণুর যে আসলেই অস্তিত্ব আছে, সেটা অকাট্য সত্য হিসাবে প্রতিষ্ঠিত হল। আচ্ছা, পরবর্তী চমকপ্রদ তত্ত্বে যাওয়ার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। পর্যবেক্ষকের গতি কিভাবে সময়ের প্রবাহকে প্রভাবিত করে? উত্তরটা কিন্তু আমাদের রোজকার সাধারণ চিন্তাভাবনার সীমানাকে একেবারে ছাড়িয়ে যায়। বিশেষ আপেক্ষিকতার এই মাথা ঘোরানো ধারণাটা খুব চমৎকারভাবে বোঝা যায় বার্ন শহরের ট্রামের একটা উদাহরণ দিয়ে। ধরা যাক, একটা ট্রাম আলোর বেগে ছুটছে। তখন বাইরের দুনিয়ার সময় বা শহরের ঘড়িটা ট্রামের যাত্রীদের কাছে মনে হবে একদম স্থির হয়ে আছে। অথচ ট্রামের ভেতরের যাত্রীদের নিজেদের ঘড়ি ঠিকই চলবে। অবিশ্বাস্য লাগছে? এই অবিশ্বাস্য আবিষ্কারটাই কিন্তু আজকের জিপিএস প্রযুক্তির মূল ভিত্তি। এরপর এলো ইতিহাসের সেই বিখ্যাত সমীকরণ E=mc², একটি স্থির বস্তুর ভর আর আলোর বেগের সম্পর্ক। এটি সহজ কথায় এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্ষুদ্রতম একটা পরমাণু নিউক্লিয়াসের ভেতরেও কি বিশাল, অকল্পনীয় আর ধ্বংসাত্মক পরিমাণ শক্তি লুকিয়ে থাকতে পারে। পর্ব ৩, মহাকর্ষ এবং বিশ্বজোড়া খ্যাতি। মহাবিশ্বকে একেবারে নতুন করে সংজ্ঞায়িত করা। ঠিক আছে, চলুন এবার একটু বড় পরিসরে যাওয়া যাক। অণুর ক্ষুদ্র জগৎ থেকে বেরিয়ে আইনস্টাইন কিভাবে পুরো মহাবিশ্বের মেকানিজম বা কাজ করার পদ্ধতিকে নতুন করে সংজ্ঞায়িত করলেন, সেটাই এখন দেখার বিষয়। আইজ্যাক নিউটনের ২৫০ বছরের পুরনো স্থির মহাবিশ্বের ধারণার সাথে ১৯১৫ সালের সাধারণ আপেক্ষিকতার কিন্তু এক বিশাল তফাৎ রয়েছে। নিউটন মহাকর্ষকে দেখতেন একটি স্থির আকর্ষণ হিসেবে, কিন্তু আইনস্টাইন দেখালেন ভিন্ন এক চিত্র। ভারী বস্তুগুলো মূলত স্পেস টাইম বা স্থানকালকে বাঁকিয়ে দেয়, আর সেই বাঁকানো পথেই সৃষ্টি হয় মহাকর্ষ।
এরপর ১৯১৯ সালের একটা সূর্যগ্রহণ আইনস্টাইনের এই তত্ত্বকে একদম হাতে কলমে প্রমাণ করে দিল, আর রাতারাতি তিনি হয়ে গেলেন বিশ্বব্যাপী এক তারকা। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হয়েও তিনি এমনভাবে সমাদৃত হচ্ছিলেন যা সাধারণত সিনেমার বড় তারকাদের ক্ষেত্রে দেখা যায়। চার্লি চ্যাপলিনের মতো আইকনদের সাথে তার সিনেমা প্রিমিয়ারে অংশ নেয়ার ঘটনাগুলো তখন দারুণ সাড়া ফেলেছিল। পর্ব ৪, ফ্যাসিজমের হাত থেকে পলায়ন, ইউরোপের পতন। ১৯৩০-এর দশকে ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে এক অন্ধকার রূপ নিতে শুরু করে। আমাদের এই আলোচনাও এবার এক ভিন্ন ভূ-রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হচ্ছে। ১৯৩৩ সাল, জার্মানিতে নাৎসিদের উত্থান ঘটল। ইহুদি বংশোদ্ভূত হওয়ায় খোদ আইনস্টাইনের বাড়িতেই তল্লাশি চালানো হল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বাধ্য হয়ে তিনি জার্মানির নাগরিকত্ব ছেড়ে দেন। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে এবং স্থায়ী হন নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। পর্ব ৫, একজন শান্তিবাদীর চরম সংকট। একে বলা যায় চূড়ান্ত পরিহাস। এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা সত্যি চরম মর্মান্তিক এক বৈপরীত্য। যে মানুষটা সারা জীবন শান্তির পক্ষে কথা বলে গেছেন, পারমাণবিক যুগের ভয়ঙ্কর সূচনার পেছনে পরোক্ষভাবে তার নামটাই জড়িয়ে গেল। তার জীবনে এক অদ্ভুত দ্বন্দ্ব দেখতে পাই আমরা। প্রথম বিশ্বযুদ্ধকে তিনি সমর্থন করেননি, অথচ ১৯৩৯ সালে নাৎসিদের পারমাণবিক বোমা তৈরির ভয়ে তিনি নিজেই প্রেসিডেন্ট রুজভেল্টকে চিঠি লিখে মার্কিন পারমাণবিক কর্মসূচি শুরু করার তাগিদ দিয়েছিলেন। আজীবন যুদ্ধের প্রতি যার এত অনীহা, তারই সূত্র E=mc² কিনা পারমাণবিক বোমা তৈরির পথ প্রশস্ত করল। অহিংস নীতির এই প্রশংসাকারীকে শেষ পর্যন্ত ১৯৪৫ সালের সেই ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে হল। ২,১৫,০০০। হিরোশিমা আর নাগাসাকিতে আনুমানিক এতগুলো মানুষের প্রাণহানি ঘটেছিল। ভর শক্তি সমতার সূত্রের এটিই ছিল সবচেয়ে ভয়ঙ্কর আর ধ্বংসাত্মক এক বাস্তব প্রয়োগ। এখন সময় এসেছে যখন মানুষকে যুদ্ধ ত্যাগ করতে হবে। আন্তর্জাতিক সমস্যাগুলো সমাধানের জন্য যুদ্ধের আশ্রয় নেওয়া আর যৌক্তিক নয়। পারমাণবিক বোমার এই ভয়াবহ পরিণতি দেখে আইনস্টাইন গভীরভাবে ভেঙে পড়েছিলেন। ১৯০৫ সালের তার সেই যুগান্তকারী গবেষণা শেষ পর্যন্ত মারণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হল, এই আক্ষেপ তিনি কোনোদিন ভুলতে পারেননি। পর্ব ৬, এক বিনয়ী উপসংহার। শেষ বছরগুলো। চলুন এবার এই কিংবদন্তির জীবনের শেষ দশকগুলোর দিকে একটু তাকাই। বিজ্ঞান, মানবিকতা আর অসাধারণ নীরবতায় ঘেরা তার প্রতিদিনের জীবনটা ঠিক কেমন ছিল? জীবনের একেবারে শেষ অধ্যায়ে এসে তিনি পদার্থবিজ্ঞানের সব সূত্রকে এক সুতো গাঁথার চেষ্টা করে গেছেন, যাকে বলা হয় ইউনিফাইড ফিল্ড থিওরি। তিনি জায়নবাদ এবং ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করেছিলেন, কিন্তু ১৯৫২ সালে যখন তাকে ইসরায়েলের রাষ্ট্রপতির পদ সাধা হল, তিনি তার সবিনয়ে ফিরিয়ে দেন। বিশাল ক্ষমতার চেয়ে একটা পিয়ানো নিয়ে সাদামাটা জীবন কাটানোই তার কাছে বেশি পছন্দের ছিল। একটা অত্যন্ত বিস্ময়কর তথ্য দিয়ে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ১৯৫৫ সালের এপ্রিলে ৭৬ বছর বয়সে যখন তিনি মারা যান, পরিবারের কোনো অনুমতি ছাড়াই তার মস্তিষ্ক শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছিল। উদ্দেশ্য ছিল এই অস্বাভাবিক বুদ্ধিমত্তার পেছনে জীবতাত্ত্বিক কী রহস্য লুকিয়ে আছে তা খুঁজে বের করা। আলোচনার শেষে এসে একটা দারুণ চিন্তার খোরাক রেখে যেতে চাই। অ্যালবার্ট আইনস্টাইন কি আধুনিক ইতিহাসের সবচেয়ে বৈপ্লবিক বুদ্ধিজীবী ছিলেন? আমাদের আজকের এই বিশ্লেষণ হয়তো সেই উত্তর খোঁজার পথে কিছুটা হলেও সাহায্য করবে। তার জীবন আর কাজ সম্পর্কে আরও বিস্তারিত জানার আগ্রহ নিশ্চয়ই আমাদের সবার মাঝে কাজ করছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং নতুন জীবন গড়ুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।